অনেকেই প্রশ্ন তুলছেন যে ডক্টর ইউনূস সাহেবের সরকার আসলে কতটুকু ক্যাপাবল রাষ্ট্রকে পরিচালনা করার জন্য। কিন্তু ডক্টর ইউনূসের মতন মানুষরা কথা কম বলে কাজ বেশি করে। দেখেন ঘটনা কিন্তু ঘটাই দিছে কে কেমন দিলাম, কিন্তু ঘটনার টুইস্ট তো ছিল অন্য জায়গায়। কাকু অবশ্য এক লাইন বলে এক লাইন মনে প্যাডের ভিতরে রাখে। দ্বিতীয় আয়াতটা যখন সামনে আসছে তখন বুঝতে পারলাম যে এখন আপনাকে কে বাঁচাবে? আপনাদের দুইজনের কিন্তু সারা ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করে স্লোগান দিত ইনকিলাব জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ক্ষমতা না রাজপথ, রাজপথ রাজপথ, বুঝছাও ক্যাঙ্কা কইরা জাউরাগের লাইনে আনা লাগে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিক্রি করে চলতেন শেখ হাসিনা, আর এখন চলছেন বিএনপির নেতা জনাব ফজলুর রহমান সাহেব। কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি যেভাবে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে, শিক্ষার্থীদেরকে, নতুন সংগঠনগুলোকে, যে এই ফজলুর রহমানের আসল উদ্দেশ্য শেখ হাসিনার উদ্দেশ্যের সাথে প্রায়ই মিলে যাচ্ছে। 2014 সালের পর এই প্রথম 2025 সালে সক্ষম হয়েছে। এতদিন করতে দেওয়া হয়নি, অবশেষে সেই কাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেনাবাহিনী কিন্তু সময় মতেই আসল তীরটা মারে, হুদাহুদি চিল্লাইলা, বলা মাত্র অ্যাকশন। কি বলছিল? অ্যাকশন শুরু হয়ে গেছে। বিএনপির জন্য সতর্কবার্তা। আর মাইনাস হচ্ছেন কি তারেক রহমান। তারেক রহমান কেন দেশে আসছেন না? বাধা কোথায়? এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ে নিষ্পত্তি চায় ভারত। ভারতে এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। যখন শেখ হাসিনা ছিল তখন এই কথা উচ্চারণই করতো না। জুলাই মাস এবং আগস্ট মাসে কি পরিমাণ গণহত্যা শেখ হাসিনা চালিয়েছে সেটা গতকালকের একটি অডিও প্রকাশ পেয়েছে, সেটার দিকে নজর রাখলেই আপনারা বুঝতে পারবেন। তার সেই অডিও ফাঁস হয়েছে, সেখানে তিনি সরাসরি নির্দেশ দিচ্ছেন শাহবাগীদের চিন্তা ও চেতনা কতটা ধর্ষণ থেকে এই সমাজকে বাঁচাতে পারবে। ধর্ষণ বন্ধ হওয়ার জন্য ধর্ষকের মনে ভীতি সৃষ্টি হওয়া জরুরি। বিবাহিত লোক ধর্ষণ করলে মাটিতে অর্ধেক পুঁতে রাখা, পাথর নিক্ষেপ করা, এই ধরনের একটা। আর অবিবাহিত ধর্ষণ করলে আরেক ধরনের শাস্তি রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর ভিডিওর অংশ বিশেষ দেখে আপনারা বুঝেই গিয়েছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। সেই সাথে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে জাহিরটা কি, সেই বিষয়গুলো দেখতে পারবেন বিস্তারিতর মাধ্যমে। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে তার দুলাভাই, ওইটা যে পোশাকের জন্য করেনি, ওর যে ধর্ষণের প্রবৃত্তি থেকে করছে, এটা আমাদের কারোই বোঝার বাকি নাই, ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, শাহবাগীরা যেভাবে ভাবে সেভাবে ধর্ষণ কতটা বন্ধ হবে বা আদৌ বন্ধ হওয়ার সুযোগ আছে কিনা। দেখেন, ধর্ষণ বন্ধ হওয়ার জন্য ধর্ষকের মনে ভীতি সৃষ্টি হওয়া জরুরি, যে এই খারাপ কাজটা করলে তাকে একটা নির্দিষ্ট শাস্তি পেতে হবে। শাস্তিটা কি? বিবাহিত লোক ধর্ষণ করলে তাকে এক ধরনের শাস্তি রয়েছে, মাটিতে অর্ধেক পুঁতে রাখা, পাথর নিক্ষেপ করা, এই ধরনের একটা। আর অবিবাহিত ধর্ষণ করলে আরেক ধরনের শাস্তি রয়েছে। এইটা বিধান, জাস্ট এই বিচারটুকু কোনো দিন হয় না। অথবা অন্য আপনারা আমাকে, ঠিক আছে, 10টা ধর্ষণ মামলা দেখাবেন যেটা রাষ্ট্র যত্নের সহকারে নিষ্পত্তি করেছে এখন পর্যন্ত। কোনো দলকে বলবো না, এটা ওভারঅলি রাষ্ট্র তো একটা দল না। রাষ্ট্র মানে বিএনপি, রাষ্ট্র মানে আওয়ামী লীগ, রাষ্ট্র মানে জামাত, রাষ্ট্র মানে আমরা আপনারা সবাই মিলে। এই রাষ্ট্র 10টা ধর্ষণের মামলা যথাযথ শাস্তি দিয়েছে, এরকম একটা বিষয় আপনারা দেখান। আপনারা সেটা দেখাতে পারবেন না। আপনার কাছে যেই আইনটা আছে যে ধর্ষণের জন্য এই শাস্তি, ধরেন যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি বা যেটাই আছে, আমার প্রশ্ন হলো সেইটাই কতটুকু করা হয়। একজন শাহবাগী যদি উন্মুক্তভাবে শাহবাগী চেতনা চর্চা করতে পারে, একজন ইসলামপন্থী মানুষ তার ইসলামের চিন্তাগুলো সে চর্চা করবে, হিন্দুরাও করবে, খ্রিস্টানও করবে, বৌদ্ধও করবে। কিন্তু যেটা হচ্ছে সেটি হলো ইসলাম কেন্দ্রিক চিন্তা ও চেতনাকে উগ্রতা হিসেবে প্রমোট করা হচ্ছে, উগ্রতা হিসেবে বানানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের সমস্যাটা এইখানেই, তাদের উপর দমন নিপীড়ন কমে নাই। আমরা ইতিপূর্বে যে দেখেছি যে ইসলামিক বক্তা, ইসলামিক স্কলার তাদেরকে যেভাবে উগ্র হিসেবে শেখ হাসিনা উপস্থাপন করতো, এখন কিছু তরুণ নেতা তাদেরকে একইভাবে উগ্র হিসেবে উপস্থাপন করছে। আমাদের সমস্যা এইখানেই। এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ে নিষ্পত্তি চায় ভারত। ভারতে এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। যখন শেখ হাসিনা ছিল তখন এই কথা উচ্চারণই করতো না। নির্বাচন কেমনে হবে না হবে বলার সাথে সাথে বলতো যেটা না, এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। এখন আর বিষয়টা আভ্যন্তরীণ বিষয় না। এখন নির্বাচন, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সংখ্যালঘু, সব বিষয়টা হচ্ছে ভারতের। এখন ভারত সবকিছু টেক ওভার করছে। আগে এইসব বিষয় উচ্চারণ হওয়ার সাথে সাথে বলতো যে এটা ওই দেশের আভ্যন্তরীণ বিষয়, নির্বাচন কেমন হবে না হবে জনগণ সিদ্ধান্ত নেবে, বাংলাদেশের সরকার ডিসিশন নেবে, তাদের নির্বাচিত পার্লামেন্ট আছে, এই সমস্ত কথাগুলি বলতো। এখন কিন্তু
তারা সেটা বলছে না। এখন তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। তো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আগে কারা বলতো? আগে বলতো মার্কিন যুক্তরাষ্ট্র। কেন বলতো? যাতে বিএনপি সহ বিরোধী সকল দলগুলোকে নিয়ে আওয়ামী লীগ যাতে নির্বাচন করে। আর ভারত তখন বলতো না। কেন বলতো না? এই কারণে, যেহেতু আওয়ামী লীগ চায় না, আওয়ামী লীগ চায় তারা নিজেরা নির্বাচন করবে এবং ক্ষমতায় থাকবে। এই জন্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ অংশগ্রহণমূলক যে নির্বাচন, সেই নির্বাচন কথা বলেনি। কি রাতারাতি কিভাবে পাল্টে গেল? এখন আমেরিকা নিশ্চুপ বাংলাদেশের ব্যাপারে, তাদের কোনো ব্রিফিং নাই, কিছু নাই। মাঝে মধ্যে ইউরোপ বা জাতিসংঘ তারা নির্বাচন কথা বলে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কথা বলে। আমেরিকা চুপ। আর ভারত এখন খুব মানে গণতন্ত্রের এখন ধ্বজাধারী, তারা হলো সব দায়িত্ব নিয়ে এখন কথা বলছে। দেখেন মানে ভারতের যে কত কি বলে ন্যাক্কারজনক, তাদের যে দ্বিমুখিতা কিভাবে প্রকাশ পাচ্ছে এখন। যেহেতু আওয়ামী লীগ নাই, সুতরাং এখন তাদের অন্তরে জ্বালা। এখন বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানবাধিকার, সংখ্যালঘুদের নিরাপত্তা এসব নিয়ে তারা উচ্চকিত। সে কথা এখন আর তারা গোপন রাখছেন না, একদম সামনাসামনি আনছে। ভারত বাংলাদেশ সরকারকে আরো একবার মনে করিয়ে দিল, তারা চায় যে সে দেশের সরকার সংখ্যালঘুদের উপর হামলাকারীদের দ্রুত সাজা দিক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সব বিষয়ের নিষ্পত্তি করুক। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন। তিনি বলেন, সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার দায়িত্ব সেই দেশের অন্তর্বর্তী সরকারের, সেই দায়িত্ব তারা পালন করুক। এই প্রথম ভারতের পক্ষ থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটি খতিয়ানও দেওয়া হয়েছে। দেখেন এখন বাংলাদেশে তারা খতিয়ানও মানে রেকর্ড করে রাখতেছে, সেগুলো ব্যাপার তারা সামনেও আনছে। সেখানে বলা হচ্ছে, গত বছর 5ই আগস্ট থেকে এই বছরের 16ই ফেব্রুয়ারি পর্যন্ত 2374টি ঘটনা ঘটেছে। তো 5ই আগস্ট থেকে তারা হিসাবটা রাখছে। 5ই আগস্টের আগে অর্থাৎ শেখ হাসিনা থাকার সময় 15 বছরে সংখ্যালঘুদের উপর কি নির্যাতন হয়েছে কি হয়নি, এই খতিয়ান তাদের নাই। এখন তাদের হিসাব হলো সব 5ই আগস্টের পর থেকে। তার মধ্যে সেদেশের পুলিশ 1254টি ঘটনা যাচাই করেছে। এসব ঘটনায় 98% রাজনৈতিক। তিনি বলেন, ভারত চায় প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে অপরাধীদের সাজা দেওয়া হোক। সম্প্রতি ওমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর দেশে ফিরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তহিদ হোসেন এক মন্তব্য বলেছিলেন যে সংখ্যালঘুদের রক্ষার বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এই নিয়ে ভারতের উদ্বেগের কারণে। সেই প্রশ্নের উত্তরে জয়সওয়াল নির্যাতনের খতিয়ান তুলে ধরে এই মন্তব্য করেন। জয়সওয়াল দাবি করেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বাংলাদেশের আইন শৃঙ্খলা এটা বলতেছে না, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই দেশের আভ্যন্তরীণ বিষয়, এখন তারা সেটা বলতেছে না। গুরুতর অপরাধে আটক এবং সাজাপ্রাপ্ত সন্ত্রাসী এবং উগ্রপন্থীদের ছেড়ে দেওয়ার কারণে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। কি কারণে মানে উদ্বেগজনক, সেটারও কারণ তারা ব্যাখ্যা করতেছে। এখন আর বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বলে কিছু নেই ভারতের কাছে। বাংলাদেশের আন্দোলনকারী ছাত্র সম্প্রতি রাজনৈতিক দল গঠন করেছে, এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তিনি বলেন, ভারত সবসময় স্থিতিশীল, প্রগতিশীল, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থক। ভারত চায় তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ের নিষ্পত্তি করবে। আর সেই জন্যই কষ্ট লাগতেছে। এই কথাগুলি যদি তারা আগে বলতো, অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটা আমিরামি নির্বাচন, সেই নির্বাচন আগে যদি তারা বলতো, তাহলে হয়তো আওয়ামী লীগ একটু চিন্তা করতো। তখন কিন্তু তারা একদম মুখে তালা মেরেছিল। ইউরোপ, আমেরিকা, জাতিসংঘ সবাই দফায় দফায় বলছে, কিন্তু তারা বলে তো নি। উল্টা আরো কূটনীতিক যে সারা বিশ্বের কূটনীতিকদের জড়ো করে বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব ওই সময় তাকে দিয়ে ব্রিফিং করাইছে যে না, বাংলাদেশে ঠিক মতো নির্বাচন হচ্ছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে পরিকল্পিতভাবেই সেই 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে আক্রান্ত করা হচ্ছে, আক্রমণাত্মক ভাষায় তাকে উপস্থাপন করা হচ্ছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামান 5ই আগস্ট আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন সূচনা তৈরি করার সুযোগ করে দিয়েছিলেন। তার সহযোগিতার মধ্য দিয়ে, তার হাতের মাধ্যমেই আমরা আমাদের ছাত্র জনতার এই বিজয়টাকে, সিপাহী ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে বিজয় অর্জন করেছিলাম। আমি সে কারণে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। আমি আজকের কয়েকটি পয়েন্ট বললেই আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি যে জেনারেল ওয়াকারুজ্জামান 5 তারিখ থেকে টার্গেটের মূল লক্ষ্যবস্তুতে পৌঁছেছেন এবং কি তাদের হীন উদ্দেশ্য, কেন তারা এটা করছেন, সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। প্রথমত হচ্ছে, বাংলাদেশের এই 5 তারিখের বিজয় হোক, এই বিজয়টা কোনোদিন পার্শ্ববর্তী দেশ ভারত সে মেনে নিতে পারেনি। তার বিশ্বাস ছিল না যে এ ধরনের একটি কর্মকাণ্ড হঠাৎ করে গড়ে উঠতে পারে, হঠাৎ করে ঘটে যেতে পারে। কিন্তু তিনি তার চোখের সামনে দেখতে হলো যে তার যাকে 16 বছর পর্যন্ত পেলে পুষে রেখেছে, যার কাছ থেকে বাংলাদেশের অর্থনীতি, বিভিন্ন ধরনের সকল সাহায্য সহযোগিতা ভারত নিয়েছে, সেই নেত্রীকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ফেলে দিয়েছে এবং বাংলাদেশের জনগণ কোনো অবস্থায় এই সরকারের পতন এককভাবে করতে পারতো না যদি সেনাবাহিনীর সহযোগিতা না থাকতো। তাহলে সেনাপ্রধানকে জেনারেল ওয়াকারুজ্জামান,
কার সময় এই ঘটনাটি ঘটেছে? ওয়াকারুজ্জামানের সময় ঘটনাটি ঘটেছে। কতদিনের মাথায় ঘটেছে? সেনাপ্রধান নিয়োগ পাওয়ার সম্ভবত 44 দিনের মধ্যেই বাংলাদেশে এই ধরনের ঘটনা কার্যক্রম সংগঠিত হয়েছে। তাহলে ভারতের মূল টার্গেট ছিল জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকেই বিতর্কিত করা, কারণ তারা জানে শেখ হাসিনাকে ওয়াকারুজ্জামানের যে কোনো কলা কৌশলের কারণেই হাঁটতে হয়েছে, বিদায় নিতে হয়েছে। যদিও তিনি সেফ এক্সিট নিয়েছেন, কিন্তু তাকে যেতে হয়েছে। এই যাওয়াটাই তারা মানতে পারে নাই বিধায়ী কৌশলগত জায়গা থেকে ওয়াকারুজ্জামানকে বিতর্কিত করতে তারা পথ বেছে নিয়েছে। শুরুতেই আপনাদেরকে একটা পলিসি বলে রাখি, ভারতের একটা অন্যতম সুন্দরতম পরিস্থিতি পরিবেশ হলো এরকম যে তারা দুটো গ্রুপ রাখবে সবসময়। একটা গ্রুপ তাদের মানে যাকে তারা ধ্বংস করতে চায় তার পক্ষে লাগিয়ে দিবে, তাকে নিয়ে প্রচুর পরিমাণে তারা পজিটিভ নিউজ করাবে যে এই লোক ভালো, এই লোক যে কোনো সময় এটা করতে পারে, এই লোক বাংলাদেশের জনগণের পক্ষে, এই লোক ক্ষমতা নিয়ে নিবে, এই লোক বিপদ থেকে দেশকে রক্ষা করবে। এভাবে করে বিভিন্ন নিউজ পোর্টালে তাদের দেশীয় বিদেশি বিভিন্ন জায়গা থেকে তারা নিউজ করাবে। টকশোতে তারা ওই ব্যক্তির সম্পর্কে অতিরিক্ত আবেগ দেখাবে, প্রীতি দেখাবে। এটার মূল অর্থ হচ্ছে জনগণের কনসেপ্ট ওই ব্যক্তির দিকে ধাবিত করা, যাতে করে জনগণ মনে করে যে ভারত এত প্রশংসা করছে এই লোকের কারণটা কি, ভারত এত ভালোবাসছে এই লোকের কারণটা কি। এভাবে করে তার প্রশংসা একদিকে করতে থাকবে, অ্যাট দ্য সেম টাইম তার কিছু এজেন্সি নিয়োগ করা থাকবে। সেই এজেন্টের কাজ হবে এই যে প্রশংসা ভারত করলো, এই যে তাকে নিয়ে এত কিছু বললো, এই বলার বিপরীতে গিয়ে তারা আবার ওটার উপরে ভিত্তি করে আপনাকে আমাকে শিক্ষা দান করবে যে এত প্রশংসা ভারত করছে, এত কিছু ভারত করছে। এই জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সম্পর্কের মূল সূতিকাগার হচ্ছে ভারতের, শেখ হাসিনার, আওয়ামী লীগের। এর পারপাস সাফ করার জন্যই তিনি বসেছেন, অতএব আমাদেরকে সাবধান হতে হবে। তাহলে কি কাজটা করলো? আপনার জনগণের কাছে তার গ্রাউন্ড তৈরি করে দিয়ে আবার তারই নিয়োগপ্রাপ্ত কোনো এক এজেন্ট দিয়ে সমালোচনা করানোর মতো পরিস্থিতি তৈরি করে দিয়ে মূলত তারা তাদের অ্যাচিভমেন্ট গোল করতে চায়। সেটা হচ্ছে অস্থিতিশীল পরিস্থিতি, বাংলাদেশকে বিভাজনের রাজনীতি তৈরি করা, নিরাপত্তাহীনতায় ফেলে দেয়া, এবং এর মধ্য থেকে যদি কোনো কিছু আউটকাম বের হয়ে আসে, ধরেন আপনি প্রচুর পরিমাণে একজনকে গালিগালাজ করবেন, বিরক্ত করবেন, একটা সময় সে বাধ্য হয়ে একটা কিছু করলো, সেটা তাদের এক ধরনের চিন্তা। কিছু সে করলো না, নীরব হয়ে গেল, অস্থিরতার কারণে, তার এই আপনাদের এই পুশের কারণে তিনি হয়তো যেভাবে শক্তভাবে স্বাধীনভাবে সুন্দরভাবে দেশ চালাতে চাচ্ছিলেন সেটা না করে হয়তো চুপচাপ থাকলেন, তাতেও তাদের লাভ। একে আপনি অ্যাগ্রেসিভ হয়ে ক্ষমতা নিলেন, তাতেও লাভ। আপনি অ্যাগ্রেসিভ না হয়ে দুর্বল থাকলেন, তাতেও লাভ, কারণ আইন শৃঙ্খলা খারাপ হয়ে যাবে, দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আর আপনি এর মাঝ বরাবর কোনো কিছু থেকে থাকেন, তাতেও তাদের লাভ। মূল কাহিনীটাই হচ্ছে তারা যখন কোনো কিছু খুঁজে পায় না, তখন তারা পরিকল্পিত উপায়ে এই ধরনের কার্যক্রম শুরু করে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিক্রি করে চলতেন শেখ হাসিনা, আর এখন চলছেন বিএনপির নেতা জনাব ফজলুর রহমান সাহেব। একই উপায়ে শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে চলতেন, মুক্তিযোদ্ধা দাবি করে করে বিভিন্ন জায়গায় বৈষম্য তৈরি করতেন, পক্ষের এবং বিপক্ষের শক্তি দাঁড় করানোর চেষ্টা করতেন, ঠিক শেখ হাসিনার রেখে যাওয়া সন্তানের মতোই দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব ফজলুর রহমান সাহেব। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি যেভাবে 5ই আগস্টের পরে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে, বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের সাথে এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর সাথে নতুন করে বৈষম্যের বীজ তৈরি করে দিচ্ছেন, সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধকে বিক্রি করে চলতেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে চলতেন, ঠিক একই উপায়ে জনাব ফজলুর রহমান সাহেব তিনি আজ আবার মাঠে ময়দানে নেমেছেন এই ইতিহাসকে বিক্রি করার জন্য, বেচা বিক্রির জন্য। এই বিক্রি করার মধ্যে ধরন আছে। শেখ হাসিনা বিক্রি করতেন মিথ্যাচার করে, তিনি ভুয়া মুক্তিযোদ্ধা দিয়েও হয়তো তিনি সেখানে তার নিজের পারপাস সাফ করতেন, চেষ্টা করতেন যে আওয়ামী লীগের সেই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে ইতিহাস তৈরি করতে। হয়তো ফজলুর রহমান সাহেব সেই জিনিসটি করছেন না, তিনি নিজে একজন বীর, একজন মুক্তিযোদ্ধা, কোনো সন্দেহ নাই। তিনি বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন বলে তিনি দাবি করছেন, এবং আমরাও বলছি যে তিনি বীর মুক্তিযোদ্ধা। কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি যেভাবে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে, শিক্ষার্থীদেরকে, নতুন সংগঠনগুলোকে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে, জামাতকে, শিবিরকে, ডানপন্থী, ইসলামপন্থী আলেমোলামাদেরকে, সেখান থেকে আবার স্পষ্ট হচ্ছে যে এই ফজলুর রহমানের আসল উদ্দেশ্য শেখ হাসিনার উদ্দেশ্যের সাথে প্রায়ই মিলে যাচ্ছে। শেখ হাসিনাও এরকম করেই সবসময় বিক্রি করার চেষ্টা করতেন। আমরা ফ্রিডম ফাইটারদেরকে পছন্দ করি, রেসপেক্ট করি, কিন্তু ফ্রিডম ফাইটারদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশ সকল নাগরিকের জন্য, সকল মানুষের জন্য। এখানে কোনো বৈষম্যের স্থান নেই, এখানে কোনো মানুষকে এক পেশে কথা বলার অধিকার নেই, এখানে কাউকে আপনি রাজাকার বানিয়ে দিবেন, ট্যাগ লাগিয়ে দিবেন, আলবদর বানিয়ে দিবেন, আল শামস বানিয়ে দিবেন, সেই সুযোগটা কিন্তু নেই জনাব ফজলুর রহমান সাহেব। আপনি নিজেই টকশোতে দুই এক জায়গায় বলেছেন যে সন্তানটিকে গত কয়েকদিন আগে আপনি রাজাকার বলেছেন, আপনি হয়তো ক্ষিপ্ত হয়ে বলেছেন, কিন্তু আপনি বলেন
নিজেই বলেছেন যে তিনি হয়তো রাজাকার নন, কিন্তু আপনি বলার ক্ষেত্রে তাদেরকে রাজাকারদের উত্তরসূরি রাজাকার হিসেবেই সম্বোধন করলেন। তাহলে রাজাকার হিসেবে সম্বোধন যদি এত পাতলা কথার মাধ্যমে যে কাউকে সম্বোধন করা যায়, তাহলে সঠিক রাজাকার এবং বেঠিক রাজাকার কারা সেটাই তো জাতি আজকে আবার সেই শেখ হাসিনার আমলে যেভাবে চিনতে পারে নাই, আজও সেটা চিনতে পারবে না। আপনি যদি কথায় কথায় মানুষদেরকে আলবদর আল শামস লাগিয়ে দিয়ে তাদের বিরুদ্ধাচারণ করেন, তাহলে তো আজও বাংলাদেশের মানুষ বুঝবে না যে সত্যিকারে কোন ব্যক্তি রাজাকার, কোন ব্যক্তি আলবদর, কোন ব্যক্তি আল শামস। আপনার কথার মধ্যেই মনে হচ্ছে যে এক ধরনের আপনি চরমভাবে বিব্রতকর অবস্থায় আছেন। মানুষের যে পরিবর্তন হয়েছে দেশের, সেটা আপনার কাছে ভালো লাগছে না। আপনার কথার মধ্যে, টকশোর মধ্যে, আলোচনার মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে গিয়ে হুজুরদের কাছে উপস্থিত হতে হয়, ইসলামিক দলগুলোর কাছে উপস্থিত হতে হয়, তাদের একটু খোসানা দিলে আপনার ভালো লাগে না। আপনি এদেশের মাহফিল বেড়েছে, মজলিস বেড়েছে, দিন দরবেশি কার্যক্রম বেড়েছে, আপনার অসহ্য হচ্ছে। এই কার্যক্রমগুলো যে বেড়েছে, এইটা কি কেউ চাপ সৃষ্টি করে বাড়িয়েছে? বা যাদেরকে আজকের সমালোচনা করছেন তারা কি এদেশের ক্ষমতায় বসে গিয়ে কিছু করছে? না। কিন্তু তারপরেও তাদের উত্থানে আপনার কষ্ট লাগছে কেন? কারণ তাদেরকে জনগণ অ্যাকসেপ্ট করছে, জনগণ ভালোবাসছে। এখন আপনার গান, সভা, সেমিনার, সিম্পোজিয়াম সবই তো বাংলাদেশে হচ্ছে, কোনটা নিষিদ্ধ আছে? এখন আপনি কি প্রমাণ করতে চান এই জায়গাটায় আলোচনা করে যে ইসলাম প্রিয় মানুষদের কারণে এই জিনিস হচ্ছে না, এরকম কিছু? নাকি আপনার এই ইসলাম প্রিয় মানুষদের কার্যক্রম দেখে পছন্দ হচ্ছে না? আমার তো মনে হচ্ছে আপনার এই কার্যক্রম পছন্দ হয় না। ইসলাম প্রিয় মানুষরা যে এত আরামে আছে, ভালো আছে, হেলিকপ্টারে তাদেরকে ডেকে নেয়, মাহফিলে তাদেরকে দাওয়াত দেয়, ইসলামিক অ্যাক্টিভিটিসগুলো দিন দিন বেড়ে চলেছে, এটা আপনার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে বড় কষ্টের কারণটা হচ্ছে আপনি দল ছুট 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 করতে করতে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছেন, বছরের একেবারে জীবনের শেষ মুহূর্তে এসে আপনার আর দল চেঞ্জ করার রাস্তা নেই। আপনি আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ডের লোক হতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। একটা মানুষ রাজনৈতিক পরিবর্তন করতে পারে, তাতেও আপত্তি নাই। কেউ কেউ বলছেন আপনার এলাকায় আওয়ামী লীগের নমিনেশন আপনি না পাওয়ার কারণে হয়তো আমাদের এই বিএনপিতে আপনি যুক্ত হয়েছেন। ভালো কথা, বিএনপিতে এরকম আপনি নয়, আরো শত শত মানুষ যুক্ত হয়েছে, বের হয়ে গিয়েছে, আবার যুক্ত হয়েছে। এটা রাজনৈতিক একটি কালচার। কিন্তু আপনাকে যে কারণে আমি আজকে প্রশ্ন করতে চাই, আপনি শেখ হাসিনার রেখে যাওয়া সেই কার্যক্রম কেন আপনি সমস্ত টকশোতে গিয়ে উদ্যোগী ভূমিকা পালন করে? মাগুরার বিভৎস ধর্ষণ ঘটনাটি নিয়ে সারা দেশ ফুঁসে উঠেছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রতিবাদ হয়েছে, ছাত্রীরা গভীর রাতে রাস্তায় নেমেছেন, শিক্ষকরা তাদের প্রতিবাদ জানিয়েছেন, জনগণ মাঠে নেমেছে, মাগুরার আদালতে মানুষজন অবস্থান করেছে, বিক্ষোভ দেখিয়েছে, পিটিয়েছে যারা অভিযুক্ত তাদেরকে আদালতে আনার পর রাস্তা অবরোধ হয়েছে, অনেক কিছু। এত ছোট শিশু ধর্ষণের ঘটনা আমাদের দেশে খুব অভাবনীয় না? আমরা চাই বা না চাই, মানি বা না মানে, একটা ভীষণ বর্বর কিছু মানুষ এই সমাজে বসবাস করে, যারা ধর্ষণ করে ইটসেলফ বিভৎস বর্বরতা। কিন্তু এরকম শিশু, তার চেয়ে কম বয়সের শিশুর ধর্ষিত হওয়ার খবর আমাদের দেশে আসে। আমরা এতটাই বর্বর কিছু মানুষ আমাদের এই সমাজে আছে। যাই হোক, সেটা নিয়ে আলাপ করছি, কিন্তু আমার কাছে মনে হয় এই ঘটনাটাকে কেন্দ্র করে কিছু অপ্রিয় কথা একটু বলা দরকার। কারণ আমরা যেভাবে এই ব্যাপারটাকে ডিল করতে চাইছি, যেভাবে দেখতে চাইছি, তার মধ্যে ফ্ল আছে, ভুল আছে, এবং হয়তো ঝুঁকি আছে এভাবে বলার। তারপরও আমি সবসময় ঝুঁকিগুলো নিয়েছি। এই আবেগের মুহূর্তেই কয়েকটা অপ্রিয় কথা বলা দরকার। আমরা খেয়াল করছি ধর্ষকের ফাঁসি চাওয়া হচ্ছে। নট অনলি দ্যাট, ইন্টারেস্টিংলি যারা রাস্তা অবরোধ করেছেন মাগুরার আদালত থেকে বেরিয়ে, তাদের বক্তব্য হচ্ছে 180 দিন, আদালত 180 দিন সময় বেঁধে দিয়েছেন এবং 30 কার্য দিবসের মধ্যে তদন্তের কথা বলেছেন। আমাদের আইন উপদেষ্টাও কথা বলেছেন, আমি আসবো সেই জায়গায়। কিন্তু তারা বলছেন 24 ঘন্টার মধ্যে আসামিদের মৃত্যুদণ্ড চান, না হলে তারা ঘরে ফিরে যাবেন না। আমরা আবেগ বুঝি, কিন্তু একই সাথে একটা রাষ্ট্রের জনগোষ্ঠীকে পলিটি হয়ে ওঠার কথা আমরা আলাপ করি, বা আমরা সহজ ভাষায় যদি বলি নাগরিক হয়ে ওঠার কথা যদি বলি, তাহলে আসলে আমরা এভাবে চাইতে পারি? এই প্রশ্ন আছে। বা আমরা সবাই মিলে, আমি এনাদের কথা বলছি না, আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে যেসব স্টুডেন্টরা গতকাল গভীর রাতে প্রটেস্ট করেছেন, তারা সবাই ফাঁসি চেয়েছেন। মানে ফাঁসি, মৃত্যুদণ্ড দিলেই অপরাধ কমে যায়। মানে আমাদের সমাজে এও এক ব্যাধি বলে আমি মনে করি। ফাঁসির সাথে কোনো একদিন কথা বলবো, মৃত্যুদণ্ডের সাথে অপরাধ কমার কোরিলেশন আসলে নেই। এটা নিয়ে প্রচুর স্টাডি আছে। মৃত্যুদণ্ড শাস্তি হিসাবে মানবাধিকার বিরোধী, এই আলাপও আছে। সেই আলাপ এখন ঢুকছি না, কিন্তু মৃত্যুদণ্ড ঘোষণা করে দিলেই হবে। আমাদের প্রবলেমটাকে মৃত্যুদণ্ড ঘোষণা করায়। খেয়াল করি 2020 সালে আমাদের এই ধর্ষণের আইনের ক্ষেত্রে মৃত্যুদণ্ড যুক্ত করা হয়েছিল। কাগজে কলমে কিন্তু এখনো মৃত্যুদণ্ড আছে। তার মানে যারা আন্দোলন করছেন তারা মৃত্যুদণ্ডগুলো কার্যকর করার কথা বলছেন, এটা তাদের বক্তব্যে মনে হতে পারে। তাহলে এটা একটা দিক গেল। মানে আমরা মৃত্যুদণ্ড থাকলে ভালো হতে পারে, অপরাধ কমানো যেতে পারে আমরা মনে করছি। আমি আরেকটা উদাহরণ দিতে পারি, বাংলাদেশেরই উদাহরণ। বাংলাদেশে এই যখন মাদক নিয়ে প্রচুর কথাবার্তা হলো, চাপ তৈরি হলো, আবার মাদক নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অনেকে জানি না মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 25 গ্রাম মাদক, বিশেষ কিছু মাদকের মধ্যে ইনফ্যাক্ট ইয়াবাও আছে, 25 গ্রাম মাদক রাখার জন্য কারো মৃত্যুদণ্ড দেয়া সম্ভব।
তো এই মৃত্যুদণ্ডকে আমাদের মাদকদ্রব্যর ব্যবহার, ব্যবসা, এটার চোরাচালান সব কিছু কমিয়েছে, বা মৃত্যুদণ্ড তো হাতে নাতেই দেখা যাচ্ছিল, আমরা এভাবে বলতে পারি। মাদকের বিরুদ্ধে, চলজয় যুদ্ধে মাদকের বিরুদ্ধে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের সময় র্যাব অভিযানে নেমেছিল। তখন প্রতিদিন অ্যাভারেজ একজনের বেশি মানুষকে খুন করা হতো ঠান্ডা মাথায়। মাদক কারবারি, তারা মাদক কারবারি ছিল, এটা ভুলো না। সিনহা রাশেদ হত্যাকাণ্ডের কারণে সেই অভিযানটা থামে, কিন্তু তার আগে 250-র বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয় 4-5 মাসের মধ্যেই। তো এই রকম হত্যাকাণ্ড, মৃত্যুদণ্ড তো সাক্ষাৎ দেখা যাচ্ছে। ইয়াবা কমেছিল? উত্তর হচ্ছে না। ওই সময়ই পত্রপত্রিকায় রিপোর্ট এসছে ইয়াবা পরিবহন বেড়েছে এবং সারা দেশে সাপ্লাইয়ের কোনো অভাব হয় নাই। সো মৃত্যুদণ্ড তো হচ্ছিল, এমনকি কোর্টের প্রসিডিওরে একটা সময় আছে, সে সময়ও লাগছে না, মুহূর্তেই ধরে কাউকে খুন করে ফেলা হচ্ছে, যে কেউ খুন হয়ে যেতে পারেন। কিন্তু এই পারসেপশন, এই ভীতি ইয়াবা ব্যবসা কমায়নি, ইয়াবার চোরাচালান কমায়নি। সে আলোচনায় পরে যাই, কি করা উচিত আসলে। এর মধ্যে আমরা খেয়াল করব যে জনগণের চাপেই বোধ করি সরকার রিয়্যাক্ট করছেন। আমি আইন উপদেষ্টা বলেছেন সংবাদ সম্মেলনে, তিনি বলছেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন আগে মামলা তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হতো, এই জন্য মামলার কাজ শেষ হতে দেরি হতো। আমরা যে সংশোধনী আনবো সেখানে বলবো তদন্তকারী কর্মকর্তা যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা যাবে না। আই থিঙ্ক ইটস গুড। তিনি বলেন ধর্ষণ মামলা তদন্তের সময়ও আমরা অর্ধেক করে দিচ্ছি, আগে ছিল 30 দিন, সেটা আমরা এখন 15 দিন করে দিচ্ছি। বিচারের সময় আমরা অর্ধেক করে দিচ্ছি, ধর্ষণের মামলার বিচার 90 দিনের মধ্যে শেষ করতে হবে। আসিফ নজরুল বলেন বিচার 90 দিনের মধ্যে শেষ না হওয়ার অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। বর্তমানে আইনে রয়েছে 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত, সংশোধিত আইন অনুযায়ী ধর্ষণ মামলার ক্ষেত্রে কোনো জামিন দেওয়া যাবে না। জামিন অযোগ্য মামলায় জামিন দেওয়া যায়, বিচারকের যদি ডিসক্রিপশন থাকে। কিন্তু এরকম আইনের একটা খুব খারাপ দিক আছে, মানে এই যে সরকারও পপুলিস্ট ডিমান্ডকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন, আমি মনে করি দ্যাটস ব্যাড, খুবই খারাপ কথা। আমি জানি আপনাদের অনেকে ভালো লাগছে না কথাগুলো শুনতে। নারী নির্যাতন এবং এই ধর্ষণ রিলেটেড মামলাগুলো একটা বিরাট অংশ ফেক। নারী নির্যাতনের মামলায় প্রচুর ফেক মামলা আছে। আপনারা যে কেউ আপনাদের পরিচিত লয়ারদের কাছে জিজ্ঞেস করবেন যে কত নারী এই ধরনের ফেক মামলা করে হয়রানির জন্য। আমি বলছি না বাস্তবে বাংলাদেশের সমাজে নারীর উপরে নির্যাতন, শারীরিক, মানসিক কিংবা ধর্ষণ হয় না, প্রচুর হয়, কিন্তু অসংখ্য ফেক মামলাও আছে। কিন্তু এই মামলাগুলো করার কারণে এখন যে মানুষগুলো অপরাধী নয় তারা জেলে থাকবেন এবং তাদের জামিন চাওয়া যাবে না, এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইনফ্যাক্ট নারী নির্যাতন মামলা প্রচুর মানুষ ভুলভাবে জেল খাটেন, এটা একেবারে দিবালকের মতো সত্য আমাদের সমাজে, দিবালকের। এখন এটাকে আরও টাফ করার চেষ্টা করা হলো, এটা কোনোভাবেই ন্যায় বিচারের পক্ষে যায় না। আমাদের খুব বেসিক এথিক্স অফ জুরিসপ্রুডেন্স বলে যে একজন নিরপরাধী ব্যক্তিকে অপরাধ থেকে দূরে রাখার জন্য, তিনি যাতে শাস্তি না পান তার জন্য অনেক অপরাধীও যদি ছাড়া পাক। কিন্তু এইটার মাধ্যমে আসলে আমরা ওই দিকেই যাচ্ছি। আসলে ওই ঘুরে ফিরে একই জায়গা, আমরা যেটা বলছি আমরা মূল জায়গাটায় যাইনি। আমাদের মৃত্যুদণ্ডের আগেও আমাদের যে বিচারটা ছিল সেই বিচারটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, সেই বিচারটা কন্টিনিউ করছে কিনা, সেই ব্যাপারগুলো আমাদের একটু দেখা দরকার আসলে। এই যে আমরা যারা মৃত্যুদণ্ড চাচ্ছি 90 দিনের মধ্যে যদি প্রাথমিক রায় হয়, আপিল বিভাগ আছে, মানে আপিল করা যাবে হাইকোর্টে, তারপর ডেথ রেফারেন্স আছে, সব কিছু মিলে একটা মানুষের প্রাণ নিয়ে নেওয়া হবে। সেই প্রাণ নিয়ে নেওয়াটা এত সোজা হওয়া উচিত না, যদি প্রাণ নেওয়ার কোনো বিধান আইন আমাদের দেশে থাকেও। আমি আমার ফেসবুকে শিক্ষিত মানুষদেরকে দেখেছি 7 দিন 10 দিনের মধ্যে এই ফাঁসি, ওই 24 ঘন্টা না, 7 দিন 10 দিনের মধ্যে দৃষ্টান্তমূলক ফাঁসি কার্যকর করে দেখিয়ে দিতে বলা হচ্ছে। অনেকেই বলছেন, আমি খুব নিশ্চিত এই শিশুর ধর্ষণকারী যিনি আছেন তাকে যদি সকল ক্রসফায়ার অর্থাৎ বিচার বহির্ভূতভাবে হত্যা করা হতো, আমরা অনেকে খুশি হতাম, অনেকে খুশি হতাম। কিন্তু এভাবে রাষ্ট্র চলে না, এভাবে রাষ্ট্র চলতে পারে না, আসলে পারে না। বিচারটা যাতে হয়, বিচারটা যাতে প্রসেসটা ঠিকঠাক মতো চলে। এমনকি তাদেরকে যখন আদালতে তোলা হলো একটা গণপিটুনির ভিডিও ছড়িয়ে পড়ে, না, একজন অপরাধীকে আমরা এভাবে গণপিটুনিও দিতে পারি, এই বিভৎসতম অপরাধীকেও পারি না, সত্যিই পারি না। আমি মনে করি আমাদের এই ব্যাপারগুলো আমাদের যদি ইচ্ছাও করে, আমি আমাদের ক্ষোভ, উত্তেজনা, রাগ সবই ফিল করি, কিন্তু তারপরও আমরা এটা করতে পারি না। আসলে ওই যে বলছিলাম বিচারের মধ্যেই গোড়া। আরও বিচার করলেই যে একটা সমাজে সব অপরাধ কমে যায়, নট নেসেসারিলি। আরও অনেক ইস্যুজ আছে একটা সোসাইটিতে, নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের সাথে নারীকে কীভাবে দেখা হয়। এই যে কদিন আগেই একজন যৌন হয়রানি করেছেন, সেটা যৌন হয়রানি বলো, কেউ ইফটিজিং বলে, এই শব্দটা সঠিক না, যৌন হয়রানি করেছেন অন্যান্য একজন নারীকে, তাকে মাথায় পাগড়ি দিয়ে ফুলের মালা গলায় দিয়ে বের করে আনা হয়েছে। আসার পর সেই নারীকে
মামলা উইথড্র করতে বাধ্য করা হয়েছে, তার জীবনে কি দুর্বিষহ পরিস্থিতি হয়েছে তিনি অভিযোগ করেছে বলে দেখেছি। তো সো এভাবেই সমাজে আসলে এই পরিস্থিতিগুলো তৈরি হয়। আরও কিছু ইস্যুজ আছে, সেই সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আলোচনার জায়গা আছে, এটা না। কিন্তু বিচারের কথা বলছিলাম, আমরা কি অনেকে জানি ধর্ষণের ক্ষেত্রে প্রাথমিক কনভিকশনের হার 3% এরকম, এরপর এটা আপিল হওয়া, মানে হাইকোর্টে আপিল ভেঙে যাওয়া, শেষ পর্যন্ত আর কতটুকু যায় আমি এই ডেটা আর খুঁজে পাইনি। আমি বেশ কিছুদিন আগে একটা লেখার জন্য এটা খুঁজতে গিয়ে পেয়েছিলাম 3% এরকম কনভিকশন হয়। হ্যাঁ, 100% যে ধর্ষণ মামলা আছে এর মধ্যে বিরাট একটা অংশ ফেক মামলা, সত্যিকার অর্থে এটাই মিথ্যা মামলা করা হয়, প্রচুর করা হয়। সরিয়ে রাখি, তারপরও আমি তাত্ত্বিকভাবে বলছি, যদি অর্ধেক মামলা আমরা বাদ দিয়ে দেই যেগুলো মিথ্যা মামলা ছিল, এটা অর্ধেক হবে না, অর্ধেকের কমই হবে, কিন্তু অর্ধেকও যদি হয়, অর্ধেক মামলা আছে তার মধ্যে মানে 50%-এ 3%, তার নিচে 2.5%-এর আশেপাশে, তো 100% হলে 5% আসলে, তাহলে 50%-এর 2.5%-এর 5% মামলার প্রাথমিক কনভিকশন হয়। এই যদি হয় একটা দেশের শাস্তির অবস্থা, তাহলে যা হবার তাই হবে। সুতরাং দিন কমিয়ে আনা এতদিনের মধ্যে করার চাইতে আমরা এতদিন পর্যন্ত যে পরিমাণ সময়সীমা বেঁধে দিয়েছিলাম ওটাও যথেষ্ট কমই ছিল, আমি মনে করি। এটাকে আর কমানো দরকার ছিল না। জাস্টিস হারিড, জাস্টিস বেরিড বলা হয়। তো এই চাপগুলোও ভালো কিছু হবে বলে মনে করি না, কিন্তু জনগণ চাপ দিচ্ছে, এবং এই জনগণের চাপ অনেক ক্ষেত্রেই সরকার নিচ্ছে, নিয়ে বাঁচার চেষ্টা করছে। কারণ এই সরকার আসলে ঠিকঠাক মতো তেমন কিছু করতে পারছে না, এবং তারা ক্ষমতায় থাকতে চান আরও অনেকদিন, ফলে তারা করছেন, এটাও ভুল হবে। তো মোদ্দা কথাটা হচ্ছে এই যে আমরা আসলে বাংলাদেশের ক্রিমিনাল যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থাটাকে ঠিকঠাক মতো কাজ করার কথা বলি, এবং প্রত্যেকটা ধর্ষণেই বা প্রত্যেকটা অপরাধের ক্ষেত্রেই আমরা একটু চেঁচামেচি, চিৎকার, শোরগোল করি। এই বাচ্চাটা বাচ্চা বলে নেহায়েত মারা যাচ্ছে বলে, উই হোপ ও বেঁচে উঠুক, কিন্তু যতদূর জেনেছি, বুঝতে পেরেছি, শিশুটি আইসিইউতে আছে এবং তার বেঁচে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু প্রচুর শিশু আছে ধর্ষিত হয়ে মারা গেছে, প্রচুর আছে। তাতে কি, শিশু কেন, অ্যাডাল্ট একজন নারী যিনি মারা যাননি, কিন্তু যে বিভৎস ট্রমার মধ্য দিয়ে যান একটা ধর্ষণ, প্রত্যেকটা অপরাধ, এগুলো কোনোটাকে খাটো করে দেখার কিছু নাই। এগুলো নিয়ে আমাদের রাষ্ট্র, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের সরকার তার জায়গা থেকে সঠিক কাজগুলো করবে, সেই জিনিসগুলো তো আমরা শুধু একটু দেখতে চাই। এবং একটা সমাজে ইনসাফ, ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার, বিচার বিভাগ সবাই মিলে রাষ্ট্র ন্যায় বিচার নিশ্চিত করবে প্রত্যেকটা ক্ষেত্রে। শুধু কোনোটা শোরগোল অনেক বেশি হলে সেটা নিয়ে মুহূর্তে আইন পাল্টে ফেলবো, এই ধরনের অ্যাটিটিউডের চাইতে, পপুলিস্ট অ্যাটিটিউডের চাইতে দীর্ঘমেয়াদে এই কাজগুলো করতে হবে। তাহলে অন্তত একটা দিক আমাদের ডেটারেন্ট হিসাবে কাজ করবে, যে বিচার হয়। কিন্তু বিচারই আসলে একমাত্র ডেটারেন্ট না, লটস অফ ইস্যুস। আরেকদিন কথা বলবো। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।